আসসালামু আলাইকুম। দেশের যে পরিস্থিতি তাতে দেশের মানুষের ভালো আছেন কি না এই কথাটা বলাই অপরাধমূলক একটা কথা হয়ে যাবে এখন। তো যেখান থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমি একজন সাবেক সেনা সদস্য, আর আমার সেই সাবেক সেনা সদস্যর সেই দায়বদ্ধতা থেকেই আমি মনে করি আমি সেই হিসাবে আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে একতা ঘোষণা করছি এবং এই আন্দোলনটি একটি যৌক্তিক এবং অধিকার আদায়ের আন্দোলন। এই সরকার যে বলে যে সে স্বজন হারানোর বেদনা সে বোঝে, আদৌ কি সে বোঝে? হ্যাঁ বোঝে, সে তার নিজেরটা শুধু বোঝে, বাকি আর কোনো সাধারণ জনগণ বা কোনো ব্যক্তির জন্য সে সেটা বোঝে না। তার কারণ এই কথাটা এই কারণেই বলছি, পরিবারের হত্যাকাণ্ড করা যে লোক যে ব্যক্তিগুলো তাদেরকে ইন্টারপোলের মাধ্যম দিয়েও নিয়ে আসছে, নিয়ে এসে তাদেরকে ফাঁসির আদেশও দিয়েছে, তাদেরকে মানে তাদের মৃত্যুদণ্ডও হয়েছে। কিন্তু আপনি এটা দেখান যে এই সরকার যতগুলো স্টুডেন্ট, যতগুলো সাধারণ জনগণ এই পর্যন্ত যতগুলো ব্যক্তিকে অপহরণ করাইছে, হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করছে, তার একটার বিচার হয়েছে? একটার বিচার হয়নি। আপনি রিসেন্টলি কী দেখলেন? ছাত্ররা যে মার খেলো, ছাত্রদের বুকে যে গুলি করলো, আমাদের রংপুরের আবু সাইদ ভাইয়ের বুকে গুলি চালালো, মুগ্ধর ভাইয়ের মাথায় গুলি লাগলো, এই যে কন্টিনিউয়াসলি গুলি করতেই আছে, কই এগুলোর জবাবদিহি কে করবে? যে মারতে চান তার কাছে কীভাবে বিচার চাবেন? সে স্বজন হারানোর বেদনা বোঝে, তো তাদের বিচার তো হবে না, তাদের বিচার করুক। কই বিচার তো করতেছে না। সে বিচার করলে তো সে নিজেই তো বিচারের আওতায় আসা লাগবে। সেটা কীভাবে বিচার হয়? সর্বোপরি বড় কথা হচ্ছে যে এই একটা মানুষের জীবনের মূল্য, একটা মানুষের জীবনের মূল্য কি শুধু সামান্য কিছু টাকা? এই টাকা দিয়ে কি মানুষের জীবনের মূল্য কেনা যায়? কিভাবে এই একটা হত্যার এটা কী ধরনের বিচার হলো? তার পরিবার মারা গেল, তাদের জন্য ফাঁসির আদেশ হয়ে গেল, ইন্টারপোলের মাধ্যমে সে সকল লোকদেরকে নিয়ে আসা হলো, নিয়ে এসে তাদেরকে ফাঁসি কার্যকর করা হলো। আর এগুলো যখন মারা গেল, সাধারণ জনগণ যখন মারা গেল, তখন তাদেরকে কী করা হচ্ছে? অর্থ সহযোগিতা দিয়ে তাদেরকে করা হচ্ছে। এটা কী ধরনের এটা বিচার? এটা কোনো বিচারের আওতায় আসলো? কথা বলার মতো অনেক কথাই আছে, কিন্তু কথা বলতে গেলে তো কথা শেষ হওয়ার মতো না। এই আন্দোলন যারা যোগ দিয়েছে তারা সবাই সাধারণ জনগণ এবং শিক্ষার্থী। তারা কেউ অস্ত্র নিয়ে মাঠে নামে নাই, কেউই অস্ত্র নিয়ে মাঠে নামে নাই। আবু সাইদের হাতে কী ছিল? সামান্য একটা লাঠি ছিল। এটা কি অস্ত্র? তবে সরকার কিছু গাঁজাখোরে টাইপের কিছু যে সকল আমলা মন্ত্রী বানাইছে তারা এটাকেই অস্ত্র বলে মনে করতেছে। কেউ সহিংসতা করার জন্য মাঠে নামে নাই। তাহলে এই সহিংসতামূলক আচরণটা কেন হলো? এই আচরণ করতে বাধ্য করা হয়েছে, তারপরেই তারা সহিংসতামূলক আচরণের ভিতরে গেছে। আর এই আচরণটা যে করলো, আর এই সহিংসতা আচরণটা কেন হচ্ছে সেটা আপনারা ভালো করেই জানেন। সাধারণ জনগণ আপনারা ভালো করেই জানেন, আপনাদেরকে নতুন করে এটা নিয়ে আর বলার কিছু নাই। কিন্তু আমার কথা হলো, এই আন্দোলন থামাতে সরকারের হয়ে কাজ করছে তারা কি সত্যিই মানুষ? এই পুলিশ যারা, এই পুলিশ তো পুরোপুরি অমানুষের পরিচয় দিচ্ছে। পুলিশের কথা বললে কী বা বলবো সেটা আপনারা ভালো করেই জানেন, বলার মতো তো আর কিছু নাই। আর বিজিবি তো দেশ রক্ষা করবে, তারা তো বর্ডারে বিড়াল হয়ে থাকে, এত মানুষ মারা যায়, তারা কোনো বালি ছিটতে পারে না, কোনো বালি করতে পারে না। তারা আসছে সরকারের হয়ে দেশ রক্ষা করতে। বর্ডারে চোরাচালান থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে তারা করে না। তারা শুধু করে না, তারা শুধু করতে পারে না নিজেদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে, তাছাড়া তারা সবই পারে। র্যাবের কথা বলবো, তারা তো অনিয়মের শীর্ষে আছে। টাকার জন্য এমন কোনো কাজ নাই তারা করতে পারে না, এবং ছোটোখাটো কোনো দান না। পুলিশ যেরকম ছোটোখাটো টাকাতে কাজ করে দেয়, র্যাব সেটা না। র্যাব অনেক বড় মাপের জিনিস, ওরা অনেক বড় মাপের সব লোকজন ওখানে থাকে, তাদের কাজই হচ্ছে বড় বড় দান মারা। ছোটোখাটো দান র্যাব মারে না, বুঝতে পারছেন তো? র্যাবের বেশি কথা বলে লাভ নাই। র্যাব যে কী করছে, আপনার নদীতে কীভাবে মনে করেন যে মেরে লাশ ভাসায় দিছে, এগুলো অনেক ঘটনা আছে, অনেক বার এ ধরনের কাজ করছে, এগুলো নতুন করে আর বলে লাভ নাই। তো আর শেষ পর্যায়ে আসি সেনাবাহিনীর কথাই। সেনাবাহিনী এরা তো বড় ধরনের উন্নত মানের রামছাগল, আমি অফিসারগুলোই মানে রামছাগল বানায় রাখছে। আপনারা যে মনে করেন যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে, এটা কিভাবে মনে করেন আপনারা? পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে কে? কারা করবে? পিলখানা হত্যাকাণ্ডের যে বিচার হবে,
এই হত্যাকাণ্ড হওয়ার পরে তো অফিসারদের ব্যাপক লাভ হয়েছে, কীরকম? আপনার আগে যে পদগুলো পাইতে গেলে ব্যাপক মনে করেন যে পেরেশানি নিতে হইতো, সচরাচর সহজে কেউ পদোন্নতি পাইতো না, একদম জালে মাছ থেকে তোলার মতো অবস্থা করে মনে করেন যে অফিসারদেরকে পদোন্নতি দেওয়া হইতো, যোগ্য ব্যক্তিদের অফিসারে রাখা হইতো। তাছাড়া যোগ্য ছাড়া অযোগ্য কেউ একটা লোকও আপনার প্রমোশন পায় নাই। আর এখন তো হর হামেশাই মনে করেন যে প্রমোশন ঠেকাই কে? এই দেখতে দেখতে মনে করেন যে লেফটেন্যান্ট কর্নেল একটা ব্যাটালিয়নের মনে করেন যে দায়িত্ব পালন করতেছে সিও হিসাবে। আর আগেকার একটা বিষয় দেখেন, বিশেষ করে যারা সেনাবাহিনীতে আছেন তারাই দেখেন, আগেকার সেই আপনার হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের আগে যে সকল আপনার ইউনিটে যে সকল সিও দায়িত্ব পালন করছে তাদের বয়স দেখেন, আর এখন যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ইউনিটে সিও হিসাবে দায়িত্ব পালন করতেছে লেফটেন্যান্ট কর্নেল তাদের বয়সগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন তারা কতটা বয়স পার করে কতটা অভিজ্ঞতা নিয়ে তারপর আপনার ব্যাটালিয়ন পরিচালনা করতে আসছে। আজকে তাদেরকে সরায় দিয়েই তো মনে করেন যে দ্রুত পদোন্নতি নিচ্ছে সরকার। দেখতেছে যে এই সরকার আমাদেরকে দ্রুত পদোন্নতি দিচ্ছে, চাকরি ভালো ইয়াতে রাখতেছে, থাকার সুযোগ দিচ্ছে, কোন সুবিধাটা দিচ্ছে না তাদেরকে, সব রকম সুবিধা দিচ্ছে। সৈনিকদের ক্ষেত্রে কি বলবো, সৈনিকরা টোটালি এদেরকে গাধা এবং ঘোড়ার ন্যায় রাখা হয়েছে। আপনি দড়ি না পড়ান, এমনিতেই নিয়ে গিয়ে শুধু দড়ি পড়ানোর ভাব করেন, দেখবেন যে গাধা ওখানেই দাঁড়ায় আছে। বা একটা ঘোড়া বা একটা গাধাকে গলায় দড়ি বাইধে মানে একটা জাস্ট একটা চেয়ারের সাথে বেঁধে রাখেন, দেখবেন যে ওখানেই দাঁড়াবে। ও জানে মানে ও জানে যে চেয়ারটা টান দিলে চলে যাবে, কিন্তু ও যাবে না। ও যে যাবে মানে ও হচ্ছে ওই যে প্রভু ভক্তর মতো অবস্থা, হ্যাঁ, মানে ওই যে মালিক যে যাইতে বলবে না, যাইতে বলে নাই, এজন্য যাবে না। তো এই আর্মির ব্যাপারটা হয়েছে, এই সৈনিকদের ব্যাপারটা হয়েছে তাই, যে এরা কখনো মানে ওই উপরের আদেশ ছাড়া মানে এরা নিজের মাথা খাটায় যে একটা কাজ করবে, নিজের মাথা খাটায় যে কিছু যে করবে, এটা তাদের মধ্যে হবে না, তাদেরকে দিয়ে কখনোই হবে না। আপনারা যদি মনে করেন যে কোনোদিন এটা সম্ভব হবে না, এই ধরনের কমান্ড দেওয়ার মতো লোক বা সাহসী লোক এই লোকগুলো নাই, যে লোকগুলোই ছিল এগুলো আর নাই। আর আপনারা সেই অফিসারগুলোর কথা শুনে সাধারণ জনগণের বুকে গুলি চালাচ্ছেন। আপনারা পার্বত্য অঞ্চলে যে হামলা হয়, সৈনিক ভাইদেরকে মেরে ফেলতেছে, সেখানে কোনো অ্যাকশন নিতে পারেন না। আমি তো স্বয়ং নিজে দেখে আসছি। তাদের কাছে গিয়ে কী করতেছেন, আপনারা আর্মি অফিসাররা যায় কী করতেছেন, সাদা পোশাকে যায় তাদের সাথে হাত মিলে আসতেছেন, তাদের সাথে যুদ্ধ করতে পারেন না, সে ক্ষমতা তো আপনাদের নাই। অপকর্ম করতেছে ইউপিডিএফ সংস্কার, এমএলপি, এখানে মার্ডার করতেছে। আর এই এইগুলো যায় নাম দিচ্ছে কি অযথাই জেএসএস। এই জেএসএস মানে জেএসএস কি, জেএসএস বিএনপি সমর্থন করে, তাই জেএসএস। আমি কোনো দলই পছন্দ করি, আমি বিএনপি, আমার ব্যক্তিগতভাবে আমি কোনো বিএনপিকেও পছন্দ করি না, আমি আওয়ামী লীগকে পছন্দ করি না। কিন্তু কথাগুলো বলতে হচ্ছে সাধারণ জনগণের হিসাব থেকে, এই কথাগুলো এখন বলা দরকার, সাধারণ জনগণদের বোঝার দরকার। দেশের অভ্যন্তরীণে এত অস্ত্র কোথা থেকে আসে? এই অস্ত্রের ভাণ্ডার হচ্ছে পার্বত্য অঞ্চলের ভিতরে আপনার এই সকল আওয়ামী যে সকল বাহিনী মদত দিয়ে পুষতেছে, আর এগুলোকে নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। যখন প্রয়োজন হচ্ছে দেশের অভ্যন্তরীণ ভিতরে, যখন অস্ত্রের প্রয়োজন হচ্ছে, এই অস্ত্রগুলো সাপ্লাই দিচ্ছে ওখান থেকে। সারা বাংলাদেশ কোথাও খুঁজে এই পরিমাণ অস্ত্র আপনি পাবেন না, কিন্তু হঠাৎ করে একটা আন্দোলনের সময় এত অস্ত্র আসে কোথা থেকে? শুধু ডিরেক্ট ওখান থেকেই আপনি বাই চ্যানেলে এরাই পার করে দেবে, এই সেনাবাহিনীর লোক, এই পুলিশগুলো এরাই মিলেই পার করে দেবে। সরকারের নির্দেশ মানতে বাধ্য। এরা ভুলেই গেছে যারা মানুষ, এরা মানুষের জন্য। সবশেষে একটা কথা বলতে চাই, এই আওয়ামী লীগ এবং বিএনপি, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসবে, দেশের অরাজকতা কম বেশি আরও বাড়ার চান্স আছে। কারণ এতদিন কেস মামলা খাইতে খাইতে এদের পেছনে টাকা ঢালতে এরা পেট শূন্য, খালি পেটে ঘুরতেছে। ক্ষমতায় আসবে, আবার লুটে পুটে খাওয়ার চেষ্টা হবে, আবার পকেট ভারী হবে, আবার এরা আওয়ামী লীগের পিছনে লাগবে। অথবা আওয়ামী লীগকে তো এখন হটাতেই হবে। যারা এক বাপের বেটা, যারা মনে করেন যাদের জন্মের ঠিক আছে, তারা কোনোদিন আওয়ামী লীগ সাপোর্ট করবে না। যারা বেজন্মা তারাই কেবলমাত্র ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এগুলো করতে পারে। আদারওয়াইজ যার জন্মের ঠিক আছে, যার বাপ মনে করেন যে জন্ম দেওয়ার আগে বিসমিল্লাহ করে জন্ম দিছে, এই সকল লোক কোনোদিন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এগুলো করতে পারে না। তো বুঝে নেবেন, যে সকল লোক আওয়ামী লীগে এখনও পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছে, ছাত্রলীগে এখনও পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছে, তার মানে তার জন্মের ঠিক নাই। হয়তোবা তার বাপই তাকে জন্ম দিচ্ছে, কিন্তু জন্ম দেওয়ার আগে বিসমিল্লাহ বলে নাই। আমার কথা হচ্ছে নতুন মুখ আসা দরকার এই দেশে। আপনারা এই যে বলে যে হাসিনা যে বলে বা আওয়ামী লীগের লোকজন বলে যে যোগ্য লোক কই, যোগ্য লোক কত লাগবে আপনার? যোগ্য লোকের অভাব আছে? সর্বোপরি এই দেশে ইসলামের আইন শাসন চালু হওয়া দরকার। নিজের বানানো আইন দিয়ে, নিজের বানানো সংবিধান দিয়ে কোনো লাভ হবে না। নিজের বানানো সংবিধান যে সরকার চালাবে, সেই সরকার কোনোদিনও দেশ উন্নতি হবে না।
ইসলামের সংবিধান আনুন, ইসলামের সংবিধান দিয়ে দেশ পরিচালনা করুন, দেশ অবশ্যই অগ্রসর হবে। গণতন্ত্র রাখুন, গণতন্ত্র, পরিবারতন্ত্র না। শেখ মুজিবুর সাধারণ ঘর, শেখ মুজিবুর এক সময় হচ্ছে দেশ চালাইছে, এখন তার মেয়ে চালাচ্ছে। শেখ মুজিব হাসিনা শেষ, এখন হাসিনা তারপরে হাসিনা ছেড়ে চালাবে। এই তো এটি কথা কি এটা কোনো গণতন্ত্র হইলো? দেশে আর কোনো যোগ্য লোক নাই সরকার প্রধান হওয়ার মতো? আওয়ামী লীগে এত এমপি মন্ত্রী, তারা কি কেউই নাই যে সরকার প্রধান হওয়ার জন্য? বিএনপিতেও কি নাই? জিয়াউর রহমান গেছে, খালেদা জিয়া আসছে, এখন আবার তারেক জিয়া আসার জন্য ঘুরতেছে কেন? এই পরিবার ছাড়া, এই পরিবার লোকগুলো ছাড়া কি আর কোনো লোক নাই? আর কোনো লোক নাই দেশের মানে দায়িত্বভার গ্রহণ করার জন্য? গণতন্ত্র দরকার, পরিবারতন্ত্র না। আসেন, এক একটা লোক আসুক, 5 বছর উঠতে গেলে 10 বছর সময় দেন, ও শেষ আজীবনের জন্য আরও কোনোদিন সরকার প্রধান হতে পারবে না। প্রতি 5 বছর থেকে 10 বছর, সর্বোচ্চ 5 বছরের পর তাকে যদি দেশবাসী যদি পছন্দ না হয়, সে আউট। আর যদি সে দেশবাসী যদি তাকে গ্রহণ করে থাকে, সে 10 বছরে আগায় নিয়ে যাক। 10টা বছর বহুত সময়, 10টা বছর একটা দেশে অনেক কিছু দেওয়া যায়। 10 বছরের অধিক সময় যদি কাউকে সুযোগ দেওয়া যায়, সে দেশের জন্য ভালোর চেয়ে খারাপ করবে আরও বেশি, সেটা যত ভালো করতেই চাক। পিজিআরে এখন পর্যন্ত শেখ হাসিনা ওই ভয়েই কাটায় যে যে কাজটা তার বাবা মার সাথে হয়েছে, যার পরিবারের সাথে হয়েছে। এই কারণে পিজিআরে যারা ডিউটি করে, শুধুমাত্র পিজিআর অভ্যন্তরীণ যারা ডিউটি করে, তাদের অস্ত্র থাকে, তাদের গুলি থাকে, তাদের সব থাকে, শুধু ফায়ারিং পিন থাকে না, শুধু ফায়ারিং পিন থাকে না। তার মানে বোঝেন যে হাসিনা কতটুকু অনিরাপদ নিজেকে ফিল করে। এই যে কোমলমতি ছাত্রছাত্রীদের বুকে যে গুলি যা করতেছে, যারা গুলি করতেছে, এরা কি মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা এক একটা? আমি মনে করি এদের তো জন্মের ঠিক নাই, তো বেজন্মা ঘরের সন্তান, অবৈধ সন্তান এগুলা। তা না হলে কোনোদিন সাধারণ জনগণের বুকে কোনোদিন এইরকম কোমলমতি শিশুদের গায়ে কোনোদিন গুলি করতে পারে না। জাগা মতো গুলি করতে পারো না, আর রোডে এসে তুমি লাইন পজিশন হয় শুয়ে থেকে ফায়ার করা নাকি? হ্যাঁ, শোনেন, এই সেনাবাহিনী, এই সকল বিজিবি টিজিবি দিয়ে এগুলো কোনো কিছু কাজ হবে না। এরা কেউই একজন ইয়ে না। যারা আছেন, আমি বলবো যারা এখনও পর্যন্ত হ্যাঁ চাকরি করতেছেন, আপনাদের অনেকের পরিবার, আমি যেহেতু চাকরি করে আসছি, আমি তো দেখছি অনেকের পরিবার অনেক দুর্বল, তারা চাকরি ছাড়া তাদের করণীয় কিছুই নাই, তাদের পরিবার চালানোর মতো কোনো অবস্থা নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, রিজিক আল্লাহ তালা দেয়, রিজিক আপনার ইয়েতে দিয়ে রাখছে আল্লাহ তালা। আমি যখন চাকরি ছেড়ে আসছিলাম, তখন আমার বিষয়ে অনেকেই অনেক কথা বলছিলেন, আমি চাকরি ছেড়ে কী করবো, আমি এই চাকরির থেকে অনেক গুণ ভালো আছি। রিজিক আল্লাহ তালা। আপনি চাকরি নিয়ে চিন্তা করতেছেন, এই চাকরি চলে গেলে আপনি কী করে খাবেন? আরে বেটা, আপনি এই চিন্তা করেন কি জন্য? আপনি খাওয়ানোর জন্য, আপনার যতদিন হায়াত আছে, আপনার খাওয়ানোর জন্য আল্লাহ তালা আছে। শুধু আপনি সঠিক পথ ব্যবহার করেন, সঠিক পথ বেছে নেন, অপকর্ম বাদ দেন। আপনার রিজিকে যদি দিন শেষে যদি থাকে যে আপনি বয়স শেষে একটা সময় যে আপনি 1 কোটি টাকার মালিক হবেন, আপনি সৎ পথে গেলেও 1 কোটি টাকার মালিক হবেন, অসৎ পথে গেলেও আপনি 1 কোটি টাকার মালিক হবেন। আপনার রিজিকে আছে এটা। অথচ দাপড়াদাপড়ি করে লাভ আছে? ন্যায়ের পথে আসেন, অন্যায়কে প্রশ্রয় দেন না, ন্যায় সংযতভাবে কাজ করেন। এখনও সময় আছে, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ আপনারা অমান্য করতে পারেন, এখনই সেই সময়। কিছুই হবে না, আপনাদের কিছুই হবে না। গুটি কয়েকটা অফিসারের জন্য আপনারা ভয়ে আছেন, কি হয়? আপনাদের দিয়ে কাজ করতে পারতেছে না জন্য ভারত থেকে লোক নিয়ে এসে মনে করেন যে আপনাদের এই সাধারণ জনগণের গায়েগুলি করতেছে। আপনারা কি করতেছেন? কি করতেছেন? তার মানে এই হাসিনার তার নিজের দেশের সৈনিক পুলিশ এদের পরেই ভরসা পাচ্ছে না। যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিচ্ছে, এর বেশি যতটুকু করার দরকার বাইরে থেকে লোক নিয়ে এসে করতেছে। ভুলেও মনে করবেন না যে আর্মি দিয়ে আপনার দেশের কোনোদিন উন্নতি হবে, কোনোদিনও হবে না। এরা মিশনে যায়, কোনো বালি ছিটে না। অতএব এই সরকারের এখনকে হটাতে হবে, এক দফা এক ধাপি এই স্বৈরাচারের পতন করতে হবে। সবাই মাঠে নামেন, সবাই যার যার জায়গা থেকে মুখ খোলেন, সবাই সবার স্থান থেকে কথা বলেন। কথা বলে হবে না। সব থেকে বড় কথা, সারা বাংলাদেশে আন্দোলন করে কিছুই হবে না যদি না আপনার ঢাকা ঠিক করতে পারেন, রাজধানী হাতছাড়া না হয়। হাসিনা কিন্তু সর্বোপরি এক রাজধানী যদি ঠিক করতে পারে, সারা বাংলাদেশ কিন্তু এমনি ঠিক হয়ে যাবে। অতএব সারা বাংলাদেশে আনাচে কোন আছে যাই আন্দোলন করতেছেন, ঠিক আছে, আপনাদের জায়গা থেকে করতেছেন, ভালো কথা, কিন্তু ঢাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। সবাই সবার জায়গা থেকে অগ্রসর হন, কথা বলেন, আওয়াজ ওঠান। যেমন এদেশে আমরা ভাড়া আছি, এদেশের আমরা ভাড়াটিয়া, এদেশে মালিক একমাত্র মালিক হচ্ছে হাসিনা, আর আমরা তার ভাড়াটিয়া। এটা যদি প্রমাণ যদি করতে না চান, তাহলে রাজপথে নামেন। বরং আমরা দেশের মালিক, আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশের মালিক, তাদের জন্য ভালো কিছু করে যেতে হবে, ভালো কিছু রেখে যেতে হবে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক কথা বললাম, অন্য একদিন আরও কিছু কথা বলা যাবে। ধন্যবাদ।